নমস্কার, আজকের ট্রাভেল ব্লগে বকখালি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগের পর্বে সম্পূর্ণ বকখালি কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন সমস্তটাই ডিটেলসে শেয়ার করেছিলাম। আর আজ আমরা বকখালি থেকে সোজা চলে যাচ্ছি গঙ্গাসাগরে। গঙ্গাসাগর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরে দেখবেন সমস্তটা জানতে সঙ্গে থাকুন। বকখালি থেকে গঙ্গাসাগরের দূরত্ব 73 কিলোমিটার। আমরা প্রায় সকাল 6:30 নাগাদ বকখালি থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা বকখালি থেকে ডালখোলা বকখালি রোড ধরে সোজা এগোতে থাকলাম। ফ্রেজারগঞ্জ পার করে বাহাতে পড়ল 10 মাইল বাজার ও 7 মাইল বাজার বাস স্টপ। এখান থেকে মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য পাতিবনিয়া ঘাট ও হুজ্জুতের ঘাটের জন্য টোটো পেয়ে যাবেন। নামখানা ব্রিজের আগেই পড়বে বকখালি থেকে গঙ্গাসাগর যাওয়ার একমাত্র টোল প্লাজা। এখানে বড় গাড়ি কিংবা 4 চাকার ক্ষেত্রে টোল দিতে লাগে। এভাবে রাস্তা ধরে এগোতে এগোতে নামখানা ব্রিজের মাধ্যমে হাতানিয়া দোহানিয়া নদী পার করে গেলাম। এখানে নামখানা ফেরিঘাট বা নারায়ণপুর ফেরিঘাট থেকেও লঞ্চের মাধ্যমে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমের কাছাকাছি বেনুবন ফেরিঘাটে পৌঁছানো যায়। তবে জানিয়ে রাখা ভালো, এই ঘাট থেকে কিন্তু লঞ্চ ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। 100 জন যাত্রী হলে তবেই লঞ্চ ছাড়ে। জনপ্রতি ভাড়া হয় 40 টাকা। যাতায়াতের সুবিধার জন্য ও আমরা যেহেতু স্কুটি নিয়ে যাচ্ছি সেই জন্য কাকদ্বীপ নতুন রাস্তার মোড় থেকে বাঁ হাতের রাস্তাটা নিয়ে নিলাম লট নাম্বার 8 জেটিঘাট নাম্বার 1-এ যাওয়ার জন্য। আপনারা যদি বাসে আসেন তবে কাকদ্বীপ এই বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে টোটো পেয়ে যাবেন ফেরিঘাট যাওয়ার জন্য। এখানে জানিয়ে রাখি, এখান থেকে ভেসেল ছাড়ার সময় কিন্তু প্রতিদিনই চেঞ্জ হয় জোয়ার ভাটার জন্য। যার প্রতিদিনের আপডেট থাকে গঙ্গাসাগর কচুবেড়িয়া লট নাম্বার 8 ভেসেল টাইম নামক অ্যাপে, যা গুগল প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। তাই গঙ্গাসাগর আসা এবং যাওয়ার আগে অ্যাপটা দেখে নিয়ে নিজের ট্যুরটি প্ল্যান করলেই ভালো হয়। আমরা 1 নম্বর জেটিঘাটে পৌঁছে জানতে পারলাম যে 1 নম্বর জেটিঘাটটি এখন বন্ধ আছে। তাই সেখান থেকে একটু পিছিয়ে চলে গেলাম 4 নম্বর জেটিঘাটের দিকে। তবে স্থানীয়দের কাছ থেকে শুনলাম যে গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই 1 নম্বর জেটিঘাটটিও চালু হয়ে যাবে যাত্রী সুবিধার্থে। অবশেষে আমরা এসে পৌঁছালাম ভেসেলের টিকিট কাউন্টারের সামনে। আর সামনে চোখে পড়ল বিশাল ভিড়। যেহেতু গঙ্গাসাগরের মেলা সামনে এগিয়ে আসছে, তাই এই ভিড় বলেই মনে হচ্ছে। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম জনপ্রতি 9 টাকা করে। স্কুটি আর বাইকের ক্ষেত্রে একটি স্কুটি সমান 8 জনের ভাড়া, অর্থাৎ আমরা 2 জন আর সঙ্গে স্কুটি নিয়ে আমাদের ভাড়া পড়েছে 90 টাকা। সামনের মানুষজনকে আগে ছেড়ে দিয়ে আমরা পেছন দিকে আমাদের বাহন নিয়ে আস্তে আস্তে এগোতে থাকলাম। ঘাটের আশেপাশে পাখির খাবার পাবেন, চাইলে নিতে পারেন। এই সময় প্রচুর সিগালের দেখা মেলে এখানে। ভেসেলে করে গঙ্গা পেরোতে প্রায় 30 থেকে 40 মিনিট মতো সময় লাগে। এই দিন এতটাই ভিড় ছিল যে আমরা সকাল 7:30 নাগাদ ঘাটে পৌঁছে যাওয়ার পরেও আমাদের 3 নম্বর ভেসেলে উঠতে হয়েছিল, যা সকাল প্রায় 9:45 নাগাদ ছেড়েছিল। গঙ্গাসাগর মেলা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মিলন উৎসব। অসংখ্য পুণ্যার্থীর সমাগমে গঙ্গাসাগর আজ মহাতীর্থ। শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নন, অন্যান্য রাজ্য থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় জমান গঙ্গাসাগর মেলায়। সাগরের জলে একবার ডুব দিয়ে লাভ করতে চান পুণ্য। আসেন বহু সাধু সন্ত। এক কথায় বলতে গেলে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গোটা গঙ্গাসাগর হয়ে ওঠে এক মিলন ক্ষেত্র। প্রায় 30 থেকে 40 মিনিট পর অবশেষে দূর থেকে দেখা মিলল গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটের। ভেসেল থেকে নামার সময় জেটিটা একটু উঁচু থাকার জন্য আমাদের স্কুটিটা তুলতে একটু সমস্যা হচ্ছিল। তবে একজন সহযাত্রী দাদার সাহায্যে আমরা খুব সহজেই স্কুটি নিয়ে এগিয়ে চললাম। এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই সেই দাদাকে।
এই কচুবেড়িয়া ঘাট থেকে বাসে 20 টাকা ভাড়ায় কপিলমুনি আশ্রমে পৌঁছানো যায়। সময় লাগবে 40 মিনিট মতো। এছাড়া ম্যাজিক গাড়িও আছে রিজার্ভে 600 টাকায়, বা শেয়ারেও আপনারা যেতে পারেন। একসময় বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মূলত যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্যই এই রকম বলা হতো। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, খুব সহজেই চাইলে গঙ্গাসাগর পৌঁছানো যায়। সত্যি বলতে আমরাও যে গেলাম, আমাদের কিন্তু একটুও কোনো অসুবিধা হয়নি। শুধু অবশ্যই হেসেলের টাইমিংটা মাথায় রাখতে হবে। কপিলমুনির আশ্রম পৌঁছাতে ডান হাতে পড়বে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমে থাকার জন্য সমস্ত ডিটেলস আমি এই ভিডিও শেষে শেয়ার করেছি। এখান থেকে মিনিট 5 দূরত্বেই কপিলমুনির আশ্রম। মন্দিরের কাছাকাছি পৌঁছতে রাস্তার দুধার ধরে যে ছোট ছোট গুমটিগুলো রয়েছে, এখানে সব এক একজন সাধু থাকেন। এই মেলার সময় কিন্তু এই সাধুর সংখ্যা ওখানে অনেক গুণ বেড়ে যায়। ভারতবর্ষের নানা প্রান্ত থেকে এই সময় নানা সাধুরা আসেন তন্ত্র সাধনার জন্য। এই বৃহৎ দ্বীপটি কপিলমুনির মন্দিরের জন্য পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সাগরের পৌত্র রাজা ভগীরথ কপিলমুনির কাছে এসেছিলেন এবং রাজা সাগরের 60,000 পুত্রের আত্মাকে মুক্তি দেওয়ার জন্য তার কাছে অনুরোধ করেছিলেন, কারণ তারা তাদের পিতার বলিদান ঘোড়া চুরি করার জন্য অজান্তে তাকে দোষারোপ করেছিল। কপিলমুনি দয়া করে ভগীরথকে নির্দেশ দিয়েছিলেন গঙ্গাকে এই স্থানে নিয়ে আসতে, এবং এই পবিত্র নদীর জলের স্পর্শে তাদের আত্মা মুক্ত হয়েছিল। এখানে এসে জানতে পারলাম পুরনো মন্দিরটি সাগরের তলায় তলিয়ে গেলেও বর্তমানে যে মন্দিরটি আছে এটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সরকারের তরফ থেকে। সারা বছর জুড়ে বহু পুণ্যার্থী গঙ্গাসাগর ভ্রমণে আসেন। এই মন্দিরে কপিলমুনির সাথে সাথে রাধাকৃষ্ণ, হনুমানজি, লক্ষ্মীনারায়ণ, শিব পার্বতী ও গণেশ একসাথে বিরাজমান। মন্দিরের বাইরে ঠিক সামনেই রয়েছে এই জায়গাটি। এখানে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য চূর্ণি বাঁধেন। আশ্রমের ঠিক পাশেই রয়েছে বিরাট এক ধর্মশালা। এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকা যায়, তবে আপনারা চাইলে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু ডোনেশনও করতে পারেন। তবে এখানে কিন্তু আগে থেকে কোনো রকম রুম বুকিং হয় না, এখানে পৌঁছেই রুম বুক করতে হয়। আশ্রমের বাইরে বেশ কিছু ছোট বড় সব রকমের দোকানপাট রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা টুকটাক খাবার দাবারও খেতে পারেন। আর সামনে যে চূড়ার মতো 3-4টে দেখা যাচ্ছে, এইগুলো হলো এখান থেকে ডালা নেওয়ার জায়গা। এখানে 30 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের ডালা আপনারা পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি গঙ্গাসাগর স্নানের ঘাটে। হাঁটা পথে দূরত্ব মিনিট 5 মতো। এই দিকটাতে এখন কাজ চলছে দেখে চারিদিকটা এমন ঘিরে রাখা রয়েছে, তবে সামনে লক্ষ্য করলে বুঝতে পারবেন দূরে কিন্তু দেখা যাচ্ছে স্নানের ঘাট। সেখানেই প্রচুর মানুষ জমায়েত করেছেন স্নান করার জন্য। এখানকার সমুদ্র কিন্তু বকখালি সমুদ্রের তুলনায় তুলনামূলক বেশি ঢেউ। সাগরের পাড়ে স্নান করার পরে চেঞ্জ করার জন্য এমন বস্তা দিয়ে ঘেরা জায়গা আছে। সাগরের কাছাকাছি এসে বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের পরের গন্তব্যের জন্য। আশ্রম থেকে 5 মিনিটের পায়ে হাঁটা দূরত্বেই পড়বে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। এখানে থাকা সমস্ত ডিটেলস আমি ভিডিও শেষে শেয়ার করেছি। আর এই ইউথ হোস্টেল থেকে একটু এগোতেই পড়বে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। একইভাবে আমরা কচুবেড়িয়া ঘাট থেকে টিকিট কেটে ভেসেলের দিকে এগিয়ে চললাম। ফেরার সময়ও ভিড় কিন্তু চোখে পড়ার মতোই, তবে মেলার সময়টা বাদ দিয়ে যদি যাওয়া যায় তবে কিন্তু এতটা ভিড়ও হয় না।
কচুবেড়িয়া ঘাট থেকে ভেসেলে করে আমরা পৌঁছালাম লট নম্বর 8-এর জেটিঘাটে। এখানে এসে এখান থেকে আমরা ধরলাম NH-12। এই রোড ধরে সোজা এগোতে থাকলাম। এরপর হটুগঞ্জ বাজার থেকে বাঁ হাতের রাস্তাটা ধরে ডায়মন্ড হারবার রিভার সাইডের দিকে এগোতে থাকলাম। অবশেষে আমরা এসে পৌঁছালাম এবারের আমাদের লাস্ট ডেস্টিনেশন ডায়মন্ড হারবার। এখানে অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য, আর তাছাড়া একদিনের জন্য পিকনিক করতেও এখানে আসতেই পারেন। এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আসুন এবারে জেনে নিন গঙ্গাসাগর কিভাবে আসবেন। কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনাদের শিয়ালদা সাউথ সেকশন থেকে ধরে নিতে হবে কাকদ্বীপ বা নামখানা লোকাল। ভাড়া পড়বে 25 টাকা মতো, আর সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। কাকদ্বীপ স্টেশন থেকে মাথাপিছু 20 টাকা করে পৌঁছে যেতে হবে লট নাম্বার 8 জেটিঘাট নাম্বার 1-এ। ঘাট থেকে মাথাপিছু 9 টাকা ভাড়া দিয়ে কচুবেড়িয়া ঘাট, সেখান থেকে বাস সেবা ম্যাজিক গাড়িতে কপিলমুনির আশ্রম। এছাড়াও এখন কলকাতার মিলেনিয়াম পার্ক থেকেও লঞ্চে করে গঙ্গাসাগর আসা যায়। এবারে বলি কোথায় থাকবেন। কপিলমুনি আশ্রম থেকে পায়ে হাঁটা 5 মিনিট দূরত্বেই ভারত সেবাশ্রম সংঘ আছে। এখানে 500 থেকে 1500 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের রুম পেয়ে যাবেন। এসি, নন এসি, ডবল বেড, 4 বেড, ডরমেটরি সব ধরনের ব্যবস্থা আছে। অনলাইন ও অফলাইন বুকিংয়ের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কপিলমুনির এই আশ্রম থেকে মিনিট 5 পায়ে হাঁটার রাস্তাতেই পাবেন পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। অনলাইন এবং অফলাইন বুকিংয়ের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ডরমেটরির ক্ষেত্রে এখানে রুম প্রতি ভাড়া পড়ে 225 টাকা, আর নন এসি ডাবল বেডের ক্ষেত্রে 900 টাকা, আর যদি কটেজে থাকেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 2000 টাকা মতো। আশ্রম থেকে 5 মিনিট হাঁটা পথের দূরত্বেই রয়েছে সাগর পঞ্চায়েত সমিতির সাগর কটেজ। এখানে রুম প্রতি ভাড়া পড়বে 500 থেকে 1200 টাকা পর্যন্ত। বুকিংয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এগুলি ছাড়াও গঙ্গাসাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেব গেস্ট হাউস ও খনিকা হোটেল, এই সবগুলো হোটেল বুকিং করার জন্য ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও কপিলমুনি আশ্রমের ঠিক পাশেই আছে ধর্মশালা। সেখানে থাকতে কোনো রকম টাকা লাগে না। সর্বাধিক 3 দিনের জন্য আপনারা সেখানে থাকতে পারেন। নিজেদের ইচ্ছে অনুযায়ী ডোনেশনও দিতে পারেন। সব শেষে বলি কোথায় খাওয়া দাওয়া করবেন। ভারত সেবাশ্রম সংঘের বাইরে অনেকগুলি হোটেল রয়েছে এবং কপিলমুনির আশ্রম থেকে গঙ্গাসাগরের দিকে যাওয়ার পথেও রাস্তার 2 ধারে অনেকগুলি হোটেল রয়েছে। সেখান থেকে দুপুরের খাবার বা রাতের খাবার খেতে পারেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের ফুড প্লাজা বা ক্যান্টিনও থাকে, সেখান থেকেও খাওয়া দাওয়া করতে পারেন। ভেজ মিল 60 টাকা, আর মাছ ভাত খেলে 90 টাকা। সব শেষে বলি, এবছর অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসের 8 তারিখ থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে এবছরের গঙ্গাসাগরের মেলা। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সঙ্গে শেষ হলো এবারে আমাদের ট্রিপটা। দেখা হবে নতুন কোনো ট্রিপের সাথে নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।